এখন খেয়াল করো, তো এই যে 63টা মৌল ছিল এন্ড 96টা বক্স ছিল, তার মানে আমরা যদি গতকালকে যে পর্যন্ত পড়ছিলাম সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর জাস্ট হচ্ছে শুরুটা করছিলাম, বাট মেন্ডেলিফের পর্যায় সারণী পুরোটা করি নাই। এখন মেন্ডেলিফের পর্যায় সারণীতে ফার্স্ট যে হচ্ছে তোমার সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে তিনি হচ্ছে আহ, তার কথা অনুযায়ী হচ্ছে মেন্ডেলিফ যেটা বলছিল, মেন্ডেলিফ বা ওনার কথা অনুযায়ী দেখো যে ছিল হচ্ছে যে যার হচ্ছে ভর সংখ্যা কম, যার ভর সংখ্যা কম সে আগে বসবে। তো এখন ওই, কারণ মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে কিন্তু খুব স্পষ্ট ভাষায় লেখা ছিল যে যারা হচ্ছে ভর সংখ্যা কম তারা আগে বসবে, যাদের ভর সংখ্যা বেশি তারা পরে বসবে, এবং ভর সংখ্যার ক্রমানুসারে এই হচ্ছে পর্যায় সারণীটা গঠিত হবে। এবং এখানে মৌলগুলোর যে পর্যায়ক্রমিক ধর্ম বা পর্যাবৃত্ত ধর্ম, এগুলো মৌলের ভরের উপর ডিপেন্ড করে পর্যাবৃত্ত আকারে আবার হচ্ছে ফিরে আসবে, এরকম আর কি। তো এখন কিছুদিন যাওয়ার পরে এইটাতে দেখা গেল যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে সেখানে হচ্ছে প্রবলেম দেখা গেছে বা ওখানে ত্রুটি দেখা গেছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে ত্রুটি, মেন্ডেলিফের পর্যায় সারণীতে ত্রুটি পরিলক্ষিত হয়। সো মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি ত্রুটি পরিলক্ষিত হয়? সো খেয়াল করো যে বর্তমান যে পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী, এখানে দেখো পটাশিয়াম আগে আছে এবং ক্যালসিয়াম পরে আছে। তো পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই তোমার হচ্ছে সরি, পটাশিয়াম আগে আছে এবং তার আগে আছে কিন্তু আর্গন। খেয়াল করো যে আর্গন হচ্ছে, আর্গনের পারমাণবিক সংখ্যা কত খেয়াল করো তো, 18, আর পটাশিয়ামের হচ্ছে 19। পাইছো পর্যায় সারণীতে আর্গন এই যে এই জায়গায় বসে আছে, তো আমি যদি পাশাপাশি লিখি তার মানে আর্গনের পাশে তারপরে গিয়ে পটাশিয়াম বসে। সো আর্গনের তোমার হচ্ছে এখন বর্তমানে 19 এবং সরি 18 এবং হচ্ছে পটাশিয়ামের হচ্ছে 19, কিন্তু যদি আমি ভর সংখ্যার দিকে খেয়াল করি তাহলে আর্গনের ভর সংখ্যা হচ্ছে 40 আর হচ্ছে পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে তোমার 39। সো এই যে আর্গন এবং পটাশিয়াম, আর্গনের ভর সংখ্যা দেখো বেশি কিন্তু পটাশিয়ামের ভর সংখ্যা কম। সো মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের ভর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তাকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছিল। তার মানে এটা একটা ত্রুটি যে আর্গনের ভর সংখ্যা 40 বেশি হওয়া সত্ত্বেও পটাশিয়াম ভর সংখ্যা 39-এর আগে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়। সো এই যে তোমার পর্যায় সারণীতে একটা ব্যত্যয় ঘটে গেল। ব্যত্যয়টা কি ঘটছে যে যেটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তার উল্টা একটা জিনিস এখানে দেখা গেল, তার মানে এখানে গড়বড় হয়ে গেছে। তো এইরকম কারণ হচ্ছে মৌলসমূহের ধর্মের মিল করাইতে হবে, যে আর্গনের ধর্ম কি, আর্গন হচ্ছে নিষ্ক্রিয়। তো আর্গনকে ধরো, এটার একমাত্র রিজনটা হচ্ছে রিজন তো থাকতে হবে। আমি প্রথম দিনই বলছিলাম যে আমরা পর্যায় সারণী কি জন্য করি, পর্যায় সারণীটা করি হচ্ছে ধর্মগুলো যাতে রিপিটেশন হয় বা ধর্মগুলোতে যাতে হচ্ছে পর্যায়বৃত্ত বা হচ্ছে একটা পিরিয়ডিক তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক বহন করে। পিরিয়ডিক ক্যারেক্টারিস্টিক মানে কি বুঝাইছি, যে ধরো হচ্ছে হিলিয়ামের যে ধর্ম নিষ্ক্রিয়, এইটা আবার কয়েকটা ধর্ম পরে আবার একটা মৌলের আকারে ফিরে আসবে, নিষ্ক্রিয় আকারে ফিরে আসবে। লাস্ট পয়েন্ট আমি বুঝি নাই, প্র্যাকটিসেস ওখান থেকে
কোনটা বোঝো নাই, বলো বলো। লাস্ট পয়েন্টটা যেটা বলতেছিলেন এর আগের আচ্ছা, পয়েন্টটা। আমাদের প্রিয়, হ্যাঁ হ্যাঁ বলো বলো, তাসজিদও বলো। আচ্ছা, কেউ কি কোশ্চেন করতেছিলা? না আমি তো বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো ভাই, আমাদের, কেউ তো বললেন তাহলে একটা কোশ্চেন মাথায় আসছে, বলি হলে। বলো। আচ্ছা ভাই, এই যে ধরেন যে আর্গনের যে ভর সংখ্যা 40, এটা কেমনে হুম বের করবো? আচ্ছা, আর্গনের ভর সংখ্যা 40, সেটা কিভাবে বের করছে? আচ্ছা দেখো, আর্গনের কি ভর সংখ্যা কিসের উপর ডিপেন্ড করে? তোমার হচ্ছে এক মোল মানে মোলের উপর ডিপেন্ড করে না? যে তুমি হচ্ছে ভর সংখ্যা হচ্ছে তোমার এক মোল, তারপরে তোমার হচ্ছে আমি পড়াইছিলাম না যে আপেক্ষিক ভর, যে এক মোল কতটুকুতে হইলে কত হবে, তারপরে তোমার হচ্ছে কার্বন 12 এর সাথে তুলনা করা হয়। তো ওইভাবেই বের করা হয়েছে, বুঝতে পারছো? কার্বন 12, ওটার সাথে যদি তুমি তুলনা করো, কার্বন 12 এর 1/12 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে তো তুমি পেয়ে যাচ্ছ যে আর্গনের ভর সংখ্যা কত হবে, বুঝতে পারছো? ভাই এই যে কার্বন, 40, সেটা তো এক মোল আর্গনের ভর সংখ্যা না? হ্যাঁ এক মোল আর্গনের ভর সংখ্যা তুমি বলতে পারো। এটা এটা হচ্ছে গড় ভর সংখ্যা বলা হয়, বুঝতে পারছো? তো এটা তোমার হচ্ছে ওটাও বলতে পারো, আবার তুমি হচ্ছে কার্বন 12 দ্বারা যে আপেক্ষিক ভর সংখ্যাটা বের করা হয়, ওইটাও তুমি বের করতে পারো, বুঝতে পারছো? আপেক্ষিক ভর যেটা, দুঃখিত, আপেক্ষিক ভর, ওই ভর বের করলে এটা আসবে, বুঝতে পারছো? আচ্ছা, জি ভাইয়া, বুঝছি। এখানে ভুল করছি, এখানে ভর সংখ্যা না লিখে জাস্ট ভর হবে। আর্গনের ভর সংখ্যা জিনিস আলাদা, ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রনের তোমার হচ্ছে যোগফল বোঝায়, এটা ভর হবে। হ্যাঁ, আর কি? হ্যাঁ, এই যে লাস্ট পয়েন্ট আপনি বলতেছিলেন, রিপিট ওটা চাইছিলাম। আচ্ছা হ্যাঁ, দেখো ফার্স্টে বলছিলাম পিরিয়ডিক টেবিল, আসতে হচ্ছে এইখান থেকে যে পিরিয়ডিক তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক এখানে শো হবে, মানে পিরিয়ডিক টেবিলটা মানে হচ্ছে, পিরিয়ডিক টেবিল মানে হচ্ছে তোমার পর্যায়বৃত্ত, মানে পর্যায় সারণী। এই নামটা আসছে হচ্ছে তোমার পিরিয়ডিক ক্যারেক্টারিস্টিক থেকে, বা হচ্ছে পর্যায় ধর্ম। তো যারা হচ্ছে ফিজিক্স পড়ছো তোমরা খুব ভালো মতোই জানো যে পেন্ডুলামের একটা হচ্ছে তোমাদের দেখাইছিলাম, যে একটা জায়গা থেকে সে আরেকটা জায়গায় যখন মুভ করতেছে, মাঝখানে একটা টাইম নিচ্ছে, এবং একই টাইম পরে সে কিন্তু যদি এই জায়গা থেকে যাত্রা শুরু করে, সেখানে দোল খেয়ে আবার সেই জায়গায় চলে আসবে, এটাকে বলা হয় পর্যায়কাল। এই যে পর্যায় কাল বলতেছি, পর্যায়কাল বলতে ওই যে আবার আগের অবস্থানে ফিরে আসতে যে সময়টা লাগছে, অর্থাৎ রিপিট হইতে যে সময়টা লাগছে, এটাকে বলা হয় পর্যায়কাল। মানে পর্যায় মানে হচ্ছে রিপিট হবে। তো এখানে পর্যায় ধর্ম মানে কি? ওই রিপিট ধর্ম। তো রিপিট ধর্মগুলা পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে থাকবে। সো পিরিয়ডিক টেবিলে ধরো তুমি আর্গনের কথা চিন্তা করো, আর্গন কি একটা নিষ্ক্রিয় গ্যাস, তার মানে এটা রিপিট খায় আবার কোনো নিষ্ক্রিয় গ্যাস আসবে পর্যায় সারণীতে বসাইতে বসাইতে। যেমন ধরো সবার আগে নিষ্ক্রিয় গ্যাসটা কি হিলিয়াম। তো হিলিয়াম কিন্তু তোমার পর্যায় সারণীর একবারে ডান কোনায় উপরে বসে আছে। তার মানে কি, এখানে আশাবাদী আমরা যে এরকম নিষ্ক্রিয় গ্যাস আবার পর্যায় সারণীতে রিপিট খেয়ে আসবে, এবং সেটাই হচ্ছে তোমার নিয়ন। তারপর আবার একবার রিপিট খেয়ে আর্গন আসছে। সো এই যে এদের যে ধর্ম, এই ধর্মগুলাকে কি একটা লাইনে রাখতে হইছে না, বা ধর্মকে মিল করতে হইছে না? এই পর্যায় ধর্মগুলোকে মিল করার লক্ষ্যটাই হচ্ছে পর্যায় সারণীর কাজ। এই জন্য এটা নাম দিয়েছে পর্যায় সারণী। কথাটা কি বোঝা গেছে মিস্টার জি আদনান? ভাইয়া, জি ভাইয়া। নাকি বুঝতে পারো না, আরো কি বুঝাইতে হবে? না, বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। তো এখানে যে আর্গনটা আছে, আমি যদি পটাশিয়ামের পরে আর্গন রাখি, তাহলে পটাশিয়াম চলে যাবে নিয়নের নিচে, আর আর্গন চলে আসবে হচ্ছে তোমার সোডিয়ামের নিচে। তো না, এরকম যে হচ্ছে, হ্যাঁ সোডিয়ামের নিচে চলে আসবে। আচ্ছা, তো তখন পর্যায় সারণীতে যে পটাশিয়ামটা চলে গেছে, ও কি নিষ্ক্রিয়? দেখো তো। তো যেহেতু নিষ্ক্রিয় না, তাহলে এখানে জায়গা দেওয়া যাবে না, যতই এর 39 ভর হোক এবং আর্গনের আগে থাকুক, আমি একে আর্গনের আগে জায়গা দিয়ে নিয়নের এখানে রাখতে পারবো না, কারণ আর্গনের ধর্ম হচ্ছে তোমার নিষ্ক্রিয়, আর পটাশিয়ামের ধর্ম হচ্ছে তোমার মেটালিক,
বা তোমার ধাতুমূলক। তো আমার কি করতে হয়েছে, পটাশিয়ামে 39 হওয়া সত্ত্বেও আমাকে আর্গনের পরে জায়গা দিতে হয়েছে, কারণ আর্গনের ধর্ম পুরোপুরি রিপিট ধর্ম বা পিরিয়ডিক যে ধর্ম আছে বা পিরিয়ডিক ক্যারেক্টারিস্টিক বলি বা পর্যায় ধর্ম আছে, এই নিষ্ক্রিয় ধর্মের সাথে মিলে যায়। কথাটা বুঝতে পেরেছো? এই জন্য আর্গনকে পটাশিয়ামের আগেই জায়গা দেওয়া হয়েছে, কারণটা হচ্ছে ধর্ম ম্যাচ করার জন্য। বুঝতে পেরেছো? আদনান, বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, গুড। সো এইটাই হচ্ছে তোমার একটা ভুল ছিল। ভুল বলতে তার তত্ত্বে ভুল ছিল, যে তোমার হচ্ছে ভরের উপর ডিপেন্ড করে সাজানো। সো তোমার এখানে মেইন কাহিনীটা হচ্ছে এই মৌলসমূহের গ্রুপের মৌল, দেখো গ্রুপের মৌলগুলোই কি সেম হবে, এটা তো অবশ্যই। তো এই জন্যই হচ্ছে গ্রুপের মৌলগুলোকে তোমার হচ্ছে গ্রুপের মৌলগুলোর ধর্ম মিল করানোর কারণে গ্রুপের মৌলগুলোর ধর্মে মিল করানোর কারণে এরূপ অবস্থান দেওয়া হয়। আমরা এখানেও একটা অসামঞ্জস্য লক্ষ্য করেছিলাম। এরপরে মৌলসমূহের ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে মৌলের আগে যে বসানো হয়েছিল, এটা একটা ত্রুটি ছিল। এরকম আরো অনেকগুলো ত্রুটি ছিল মেন্ডেলিপের হচ্ছে তোমার পর্যায় সারণীতে। তো এই ত্রুটিগুলোকে ওভারকাম করে বিজ্ঞানী মোসলে 1913-এ একটা নতুন তোমার হচ্ছে পর্যায় সারণী প্রদর্শন করে, এবং সেইটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেয়। সো বিজ্ঞানী মোসলে সাহেব যেটা করেছে, এটা হচ্ছে তোমার লেটেস্ট বলতে পারো। লেটেস্ট অনেকটা। হ্যাঁ সানিয়াত বলো। আমি আমি ভাই আমি হ্যাঁ তাজবির বলো। আচ্ছা, ধরেন যে যদি আমি আর্গনকে, মানে আর্গন তো একটা নিষ্ক্রিয় গ্যাস, একে আমি ধরেন যে ধাতব মানে বৈশিষ্ট্য অনুযায়ী পটাশিয়াম আছে, পটাশিয়ামের জায়গায় রিপ্লেস করে যদি রাখতাম, তাহলে কি পটাশিয়াম না মানে আর্গন আর সোডিয়ামের মধ্যে কোনো বিক্রিয়া হতো? মানে এই জন্য কি বাদ দিয়ে দিছে? না না না, না। আর্গনকে তুমি যেখানেই বসাও না কেন, তুমি পর্যায় সারণীতে বসানোর কারণে তো আর্গনের তো কোনো চেঞ্জ হবে না, মানে আর্গনের বৈশিষ্ট্য তো কোনো চেঞ্জ হবে না। ব্যাপারটা হচ্ছে, সাপোজ তুমি চিন্তা করো তোমার নাম হচ্ছে তাসজিদ, আর তুমি একটা ব্যক্তি। भैया काइंडली आगे स्लाइड একটু যান। আচ্ছা, তো তাসজিদ নামটা আছে, ধরো তাসজিদ তোমার নাম হচ্ছে সেকশন হচ্ছে ধরলাম হচ্ছে দোয়েল সেকশনে নাম আসছে তোমার। সো একটা ম্যাম ভুল করে ময়না সেকশনে তোমার নামটা লিখে দিছে। সো তাই বলে কি তোমার হাত পা ভেঙে যাবে? ব্যাপারটা কিন্তু এইরকম না। সো পর্যায় সারণীতে কোথায় স্থান দিচ্ছে, এটা তো পুরোপুরি ডিপেন্ডস করতেছে ব্যক্তির উপরে। সো সে জাস্ট ওখানে লিখতেছে, এটার জন্য তো মনে করো যে আর্গনের নিজস্ব কোনো বৈশিষ্ট্য চেঞ্জ আসবে না। আর্গন জন্মগতভাবেই নিষ্ক্রিয়। সে জন্মগতভাবে যেহেতু নিষ্ক্রিয়, তুমি ভুল করে তাকে মেটালের জায়গাতে তুমি যদি রেখেও দাও, সে তার জন্মগত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যই প্রদর্শন করবে। অর্থাৎ তুমি পর্যায় সারণীতে কোথায় বসাইছো ভুল করে, এটার জন্য তো আর্গনের কোনো বিক্রিয়া চেঞ্জ হবে না। আর্গন তার নিজস্ব যে বৈশিষ্ট্য জন্মগতভাবে, সে ওইটাতেই বিলং করবে। বুঝতে পারছো? আচ্ছা, বুঝছি। হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো যে হাসানিয়া দুটানো হয়েছে। জি ভাইয়া উঠানো শেষ। আচ্ছা, তো এই যে এতগুলো যে অসামঞ্জস্য দেখা যাচ্ছে, এই অসামঞ্জস্য গুলাকে ওভারকাম করার জন্য 1913-এ সায়েন্টিস্ট মোসলে বা বিজ্ঞানী মোসলে তোমার হচ্ছে তোমার প্রস্তাব জানান যে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানো হোক, বা সাজানোর ক্ষেত্রে যে তোমার
পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে পর্যায় সারণী সাজানো সাজানো সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানো উচিত। সো এই প্রস্তাবটা তিনি জানান এবং পরবর্তীতে দেখান যে হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তিনি এই জিনিসটা বুঝাইছিলেন। তো এই জিনিসটা করার মাধ্যমে কিন্তু এই যে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের যে পারমাণবিক সংখ্যা 19, এই যে ডিবেটটা ছিল এই ডিবেটটা খতম হয়েছে এবং তোমার হচ্ছে আর্গনের যে পারমাণবিক সংখ্যা 18, এই জন্যই 18 তোমার হচ্ছে আগে আসতে আর্গন, এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এই জন্যই পটাশিয়াম পরে গেছে। না হইলে আগে একটা ডিবেট ছিল যে কেন আর্গনের ভর সংখ্যা 40 হইলেও সে আগে আছে, আর হচ্ছে পটাশিয়ামের ভর সংখ্যা 39 হইলেও কেন সে পরে আছে। সো এখন আর্গনের পারমাণবিক সংখ্যা 18 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 19। সো এই জন্য পারমাণবিক সংখ্যা যার কম আর্গন সে আগে চলে গেছে, আর পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা বেশি সে পরে চলে আসছে। কথা কি বুঝতে পেরেছি? ওকে, জি ভাইয়া। দেন 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 হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এরপরে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড যে কেমিস্ট্রি, যাকে IUPAC বলে, এরা হচ্ছে এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থকে শনাক্ত করছে এবং আন্তর্জাতিকভাবে তোমার নিয়ম কানুন এবং পরিবর্তন এগুলো সাধন করে। অর্থাৎ এখন পুরো জিনিসটা হ্যান্ডেল করতেছে IUPAC। মানে এখন যদি এই পর্যায় সারণীতে কোনো চেঞ্জ আসা লাগে বা আনানো হয়, তাহলে এটার সরাসরি হস্তক্ষেপ লাগবে হচ্ছে IUPAC-র। এখন তুমি চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবে না। তুমি এটা প্রস্তাব জানাবা IUPAC-তে, IUPAC যদি মনে করে আচ্ছা ঠিক আছে এটা করা উচিত, তাহলে IUPAC ওটা গ্র্যান্ট করবে, কারণ এই পর্যায় সারণীটাকে এখন IUPAC হ্যান্ডেল করতেছে। এবং এই IUPAC-র মানে হচ্ছে তোমার IUPAC, এটা কিন্তু MCQ-তে আসে এবং এক কথায় আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই হচ্ছে তোমার IUPAC। সো এই IUPAC এখন পর্যন্ত 118টা তোমার হচ্ছে মৌল শনাক্ত করছে। সো 118টা মৌলিক পদার্থ শনাক্ত করে, 118 তোমার হচ্ছে মৌলিক পদার্থ শনাক্ত করছে। মৌলিক পদার্থ শনাক্ত করছে। তো এই যে 118টা মৌলিক পদার্থ শনাক্ত করছে, এই শনাক্ত করার ক্ষেত্রে তারা হচ্ছে ধরো তো IUPAC-তে শনাক্ত করছে একা এরকম না, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞানী শনাক্ত করছে। তো তারা কি করছে, IUPAC-কে বলছে যে ঠিক আছে আমাদের এখানে একটা মৌল আছে, তো এটা এরকম এটা হচ্ছে তাহলে কি করা যায়। তখন IUPAC সিদ্ধান্ত নেয় যে এটা নতুন করে তোমার পর্যায় সারণীতে দেওয়া উচিত কি উচিত না। সো এই জন্যই ধরো এখনো অনেকগুলা তোমার হচ্ছে মৌল আবিষ্কার হয়ে আছে, কিন্তু এখনো তোমরা দেখতে পাচ্ছ না বা আসে না। এটার কারণ হচ্ছে IUPAC ডিসিশন নিচ্ছে, সে ডিসিশন ফাইনাল করলে দেখা যাবে। কারণটা হচ্ছে এখন পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে হচ্ছে IUPAC-র উপর। IUPAC যদি কোন নিয়ম কানুন ক্রমবর্ধমান বা পরিবর্তন যে কোনো কিছু যদি দরকার হয়, এটা সম্পূর্ণভাবে মানে তোমার হ্যান্ডেল করবে বা হচ্ছে পর্যবেক্ষণ করবে IUPAC। তো এটাই হচ্ছে তোমার মেইন কাজ IUPAC-দের।
সো এখন আসো আমরা মেইন পড়াশোনায় যাচ্ছি, যেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। সো এখন আমরা খুবই বেসিক একটা পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেখবো। Okay. পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো পর্যায় সারণীর কি কি বৈশিষ্ট্য আছে এক দেখাতে তুমি একটু দেখো তো পর্যায় সারণীতে কি কি দেখতে পাচ্ছ। যদি তুমি খেয়াল করো দেখবা যে আমি যদি একটা দেখা দিই, দেখবো যে এইরকম পর্যায় সারণীটা দেখলে মোটামুটি এরকম লাগবে যে তোমার আচ্ছা একটু আরটি করি, ধরো হচ্ছে ওভারভিউ যদি দেই, যে ধরো এখানে একটু সিঁড়ি টাইপের আছে, দেন তোমার হচ্ছে সো এরপরে তোমার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আছে, দেন এখান থেকে এই পর্যন্ত আছে, দেন এখান থেকে তারপরে আবার একটা মৌলজাস এক্সটেন্ড আছে। আচ্ছা, তো পর্যায় সারণীটা দেখতে মোটামুটি এইরকম এবং এখানে অনেকগুলা তোমার হচ্ছে লাইন আছে। সো দেখো এই বরাবর যেগুলো আছে লাইন, ধরো এখানে তোমার হচ্ছে এই বরাবর যে লাইনগুলো আছে এগুলোকে আমরা কি বলি, সারি। এই বরাবর আমরা বলি হচ্ছে সারি। তো সারি বা আনুভূমিক সারি বা পর্যায় বা পিরিয়ড, যে গতকালকে বলে দিয়েছিলাম যে পর্যায় দেন হচ্ছে পিরিয়ড, যে কোনো একটা কিছু আমি বলতে পারি। অ্যান্ড এই বরাবর যে লাইনগুলো আছে উলম্ব ভাবে ভূমির সাথে, সেইগুলোকে আমরা বলি যে গ্রুপ। গ্রুপ তো গ্রুপ কিন্তু তোমার দেখো উপরে নাম আছে 1 থেকে 2 3 4 5 6 7 8 9 10 করে 18 পর্যন্ত একটা নাম দেওয়া আছে। তোমার পর্যায় সারণীর উপরে দেখো নীল কালার অথবা কোন একটা কালার দিয়ে লেখা আছে 18 18 নাম্বার, আর নিচ দিকে দেখো যে লাল কালিতে লেখা আছে 1 থেকে 1 2 থেকে 7 পর্যন্ত। এটা মানে কি বুঝাইছে? এটা মানে বুঝাইছে তোমার পর্যায় সারণীতে মোট পর্যায় আছে 7টা এবং গ্রুপ আছে 18টা। গ্রুপ মানে হচ্ছে খাড়া স্তম্ভ, মানে উলম্ব যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে বা পিলার টাইপের দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে খাড়া স্তম্ভ। সো গ্রুপ বা খাড়া স্তম্ভ বলে। তো এই যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে চোখের দেখে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার যে এইখানে আমার তোমার আসতেছে হচ্ছে তোমার কি আসতেছে সেটা হচ্ছে দেখো যে 1 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পর্যায় সারণীতে 7টি পর্যায় সারণীতে বা হচ্ছে 7টি পর্যায়, মানে হচ্ছে পিরিয়ড ও 18টি গ্রুপ থাকে। আচ্ছা, দেন নাম্বার হচ্ছে তোমার প্রতি গ্রুপের পর্যায় হচ্ছে তোমার বাম দিকে, গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে হচ্ছে বামের 1 থেকে শুরু করে ডান দিকে 18 পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ গ্রুপটা এই দিক দিয়ে গেছে, মানে 1 থেকে 18 পর্যন্ত আমরা এইভাবে কাউন্ট করছি, নট
বাম থেকে ডানে, তোমার হচ্ছে ডান থেকে বামে কাউন্ট করছে, আমরা হচ্ছে বাম থেকে ডানে কাউন্ট করছি, বুঝতে পারছো? সো পর্যায় সারণীতে আমাদের তোমার হচ্ছে বাম দিক থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ডান দিকে। তাহলে গ্রুপগুলোর নাম্বার আমি বলতে পারি যে প্রতিটি পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু ও ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এটা মানে কি বুঝাইছে? দেখো প্রত্যেকটা পর্যায়, আমার 1 নাম্বার পর্যায়ে তোমার শুরু হয়েছে 1 নাম্বার গ্রুপ থেকে বাম দিকে এবং শেষ হয়েছে 18 নাম্বার গ্রুপ ডান দিকে। অর্থাৎ প্রত্যেকটা পর্যায়ে, এই পর্যায় সারণীর প্রত্যেকটা পর্যায়ে টোটাল পর্যায় আছে কয়টা? 7টা। টোটাল পর্যায় আছে 7টা। সো এখানে একটা, দেন হচ্ছে তোমার এখানে একটা, 2টা, দেন 3, তারপরে 4, তারপরে 5, তারপরে এখানে 6 নাম্বার আর 7 নাম্বার। সো এইভাবে গেছে প্রত্যেকটা পর্যায়ে। তুমি খেয়াল করো, 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে, 18 নাম্বার দিয়ে শেষ হয়েছে। 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে 18, 1 18, 1 18, 1 18, 1 18। এখন মাঝখানে মৌল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা পর্যায়ের 7টা পর্যায়ের প্রথমে একটা গ্রুপ থাকবে, 1 নাম্বার গ্রুপ, এবং সবার শেষে 18 নাম্বার গ্রুপ এক্সিস্ট করবে। এটা হচ্ছে পর্যায় সারণীর একটা ম্যান্ডেটরি বৈশিষ্ট্য, যে শুরু হবে 1 নাম্বার গ্রুপ থেকে এবং শেষ হবে 18 নাম্বার গ্রুপ দিয়ে। কথাটা বোঝা গেছে? তো এটাই বলছে যে প্রত্যেকটা পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু ও ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এবং প্রথম নাম্বার পর্যায়ের কথা তুমি চিন্তা করো, সেইখানে কিন্তু আমার জাস্ট মৌল আছে কয়টা? 2টা। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। এবং হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য আমার কিন্তু গ্রুপ 1 দিয়ে শুরু হয়েছে এবং গ্রুপ 18 দিয়েই শেষ হয়েছে। বুঝতে পারছো? সো এটাই বুঝাইছে। এখন খেয়াল করো যে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে 2টা লাইন তুমি দেখতে পারবা বা 2টা পর্যায় দেখতে পারবা। তো এগুলো আসলে তোমার 6 নাম্বার ও 7 নাম্বার পর্যায়ের অংশ, যেগুলোকে আমরা ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল বলি। সো মূল পর্যায়ের নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ব্যাকটেরিয়াল সারির আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট না অ্যাক্টিনাইট হবে, অ্যাক্টিনাইট বা অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট সারের মৌল হিসেবে দেখানো হলেও এরা যথাক্রমে 6 ও 7 নম্বর পর্যায়ের অংশ। বুঝতে পারছো যে এরা হচ্ছে তোমার মূল পর্যায় থেকে আলাদাভাবে আছে এবং এদেরকে আমরা ল্যান্থানাইট সারি বলি। প্রথমটা হচ্ছে ল্যান্থানাইট সারি, কারণ ল্যান্থানাম থেকে শুরু হয়েছে। দেখো খেয়াল করো, ল্যান্থানাম থেকে শুরু হয়েছে, এই যে নিচে এখানে তোমার 2টা আলাদা সারি দেখতে পারবা। একটা হচ্ছে ল্যান্থানিয়াম থেকে শুরু হয়েছে আর একটা হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে শুরু হয়েছে। সো ফার্স্ট মৌল ভাইয়া আচ্ছা, এই যে এই দুইটা যে সারি দিছে, এই দুইটার সাথে এই সারণীর ভিতরে অ্যাড করতে পারতো, কেন এটা বাইরে করে দিল যে 51 থেকে? আচ্ছা দেখো, এটা হচ্ছে পি ব্লক, সরি এটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে পি ব্লক, এটা হচ্ছে ডি ব্লক। এই এসপিডি দিয়েই তোমার হচ্ছে মোটামুটি সম্পূর্ণ পর্যায়টা শেষ হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে এফ ব্লক।
এই ব্লককে জায়গা দেওয়া যেত। ধরো আমি দিলাম যে ধরো এই এটাকে এটার ভিতরে স্থান দেওয়া হইলো, তাহলে দেখো কি হইতো, এই পর্যায়টা দেখতে তখন এইরকম দেখা যেত। আচ্ছা দেখাচ্ছি যে তখন দেখা যেত এরকম যে সাপোজ যে ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট সারি কোথায় অবস্থিত? পর্যায় 6 এবং 7, সবচেয়ে নিচের যে দুইটা পর্যায় এখানে অবস্থিত। সো আমি যদি ওখানেই জায়গা দিতাম তাহলে পর্যায় সারণীটা দেখতে এরকম হইতো। দেখো যে জাস্ট দাঁড়াও, আচ্ছা এটা এদিকে যাইতো, দেন এটা তাও ধরো যদি আমি তাও একটু এটাকে ছোট হিসেবে কনসিডার করলাম, এটা তোমার এইরকম দেখা যেত। দেন এখানে এরকম লাগতো। দেখতে এরকম মনে হতো। তো এটা দেখতে কি খুব সুন্দর লাগতো? দেখতে কিন্তু একদম বিচ্ছিরি লাগতো, আর এটাকে সুন্দর খুবই বিচ্ছিরি। এটাকে দেখতে একদম খুবই বিচ্ছিরি লাগতো, কারণ এখানে ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইটকে 6 নাম্বার এবং 7 নাম্বারে দেওয়া লাগতো, আর 6 7 হচ্ছে এখানে আছে। সো এরকম দেওয়া থাকতো। এন্ড দেন এখানে তোমার ব্যাপারটা হইতো কি, না এরকম মনে দেখতে, তারাও পারফেক্ট দেখাচ্ছে। হ্যাঁ এরকম দেখতে লাগতো। সো এরকম দেখলে একটা ঝামেলা হইতো। আবার তারপরে এদের হচ্ছে পর্যায় তোমার হচ্ছে কলামের সংখ্যা অনেক বৃদ্ধি পাইতো, এবং তোমার মনে রাখতে অসুবিধা হইতো, দেওয়ালে টাঙ্গায় রাখতে, বইয়ের ভিতর প্রবেশ করাইতে অনেক অসুবিধা ছিল। তো চিন্তা করা হয়েছে যেহেতু এটা এফ ব্লক এবং এরা হচ্ছে তোমার সবাই মোটামুটি হচ্ছে খুবই কাছাকাছি হচ্ছে ধর্ম প্রদর্শন করে, এই জন্য এদেরকে একটা সারণীতে নাম লিখে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ল্যান্থানাইট এবং আরেকটা হচ্ছে অ্যাক্টানাইট সারণী। বুঝতে পারিছো? জি ভাইয়া। ওকে, সো এটার জন্যই এটা হচ্ছে তোমার আলাদাভাবে গঠন করা হয়েছে। এবং একটা হচ্ছে ল্যান্থানাইট সারি যেটা হচ্ছে তোমার এলএ দিয়ে শুরু, এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিনাইট সারি যেটা হচ্ছে অ্যাক্টানিয়াম দিয়ে শুরু। বুঝতে পারছো? আচ্ছা, বিষয়টা ইন্টারেস্টিং। কেমিস্ট্রি বিষয়টা ইন্টারেস্টিং আসলে। আচ্ছা, তো দেখো এখন তারপরে যে আচ্ছা এরপরে দেখো ডি নাম্বার যেটা হবে, ডি। এই ডি নাম্বারে খেয়াল করো যে আমরা যদি এখন পর্যায় হিসাবে চিন্তা করি, যে পর্যায়ে মৌল সংখ্যা, পর্যায়ে মৌল সংখ্যা। তো এখানে খেয়াল করো যে প্রথম পর্যায়ে মৌল আছে কয়টা, গুণ তো বলো। দুইটা। হ্যাঁ, পর্যায়ে একে মৌল আছে তোমার হচ্ছে 2টাই। আচ্ছা 2 নাম্বার চিন্তা করো, পর্যায়ে 2 এবং 3-এ মৌল আছে কয়টি? 8টি। 8টা। 3 নাম্বার হচ্ছে পর্যায় তোমার হচ্ছে 4 ও 5-এ মৌল আছে 18টা। আর পর্যায় 6 ও 7-এ মৌল হচ্ছে তোমার কয়টি? 32টি।
কেন 32টি? তুমি চিন্তা করো যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইডে টোটাল মৌল আছে কয়টা বলো তো? ল্যান্থানাইট সিরিজে মৌল আছে হচ্ছে তোমার 57 থেকে 71, তার মানে হচ্ছে তোমার 71 থেকে 57 বাদ দিলে থাকে কত? 14, আর হচ্ছে এক যোগ করলে হয় 15, তার মানে টোটাল যৌগ আছে 15টা। তো 15টা যৌগ আর সাথে তুমি সিএস থেকে শুরু করো 6 নাম্বারের। সিএস বলতে হচ্ছে সিজিয়াম, সিজিয়াম 1, বেরিলিয়াম 2, তারপরে হচ্ছে 2টা হইলো টোটাল। এরপরে দেখো পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 বইয়ের মধ্যে লেখা আছে, তার মানে বুঝাইছে এই 57 থেকে 71টাও হচ্ছে পর্যায় 6 এর অংশ। এর মানে হচ্ছে 14 আর 2 16টা হইলো। আর 16টা হওয়ার পরে এই হাফ নিয়ম থেকে আবার গণনা শুরু করো, 17, 18, 19, 20, 21, 22, তারপরে হচ্ছে তোমার 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32টা। তো তোমার মৌল আছে কয়টা টোটাল? 32টি। বুঝতে পারছো? 6 এবং 7-এ মৌল আছে টোটাল 32টি। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আচ্ছা, আমি মানে ভুল বলছি। ল্যান্থানাইট সিরিজে হচ্ছে মৌল আছে 15টা। আমি কি 15টা বলছি নাকি 14টা বলছি? 15টা হবে জানি না, 14টা আমি বলছি। না, 15টা হবে। তো ল্যান্থানাইটে আছে 15টা। ল্যান্থানাইট সিরিজে 15টি মৌল, আর আর অ্যাক্টিনাইট এটা সিরিজে কত? 15টি। এই জন্য টোটাল 32টি হয়েছে। তুমি এখন গুণে দেখো, দেখবা 32টি মৌল পেয়ে যাও। বুঝতে পারছো? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার পর্যায়ের হিসাব বা পর্যায় তোমার হচ্ছে বা হচ্ছে সারণীর হিসাব বা সারির হিসাব। এখন খেয়াল করো, আমি যদি যাই যে হচ্ছে গ্রুপের দিকে, যে গ্রুপে মৌল সংখ্যা নাম্বার হচ্ছে গ্রুপে মৌল সংখ্যা। গ্রুপ 1-এ মৌল আছে 7টা। খেয়াল করো, গ্রুপ 1-এ মৌল আছে হচ্ছে 7টা। মৌল হচ্ছে 7টি। তারপরে হচ্ছে গ্রুপ 2-এ মৌল হচ্ছে 6টি। মৌল হচ্ছে 6টি। গ্রুপ 3-তে 32টা মৌল আছে, কারণ দেখো গ্রুপ 3-র যে 6 এবং 7 নাম্বার যে তোমার হচ্ছে পর্যায়, ওইখানে 15-15-30টা মৌল আছে, এক্স্যাক্টলি 30টা মৌল আছে। সো ওই 30 আর উপরের 2টা মৌল 3 নাম্বার গ্রুপের জন্য। অ্যাক্টিনাইডের 15টা এবং ল্যান্থানাইডের হচ্ছে 15টা, এই টোটাল হচ্ছে 30টা মৌল। আর উপরের 2টা মৌল, এই টোটাল হচ্ছে 32টা মৌল আছে। অর্থাৎ গ্রুপ নাম্বার 3-তে মৌল সংখ্যা হচ্ছে 32। গ্রুপ 3-তে মৌল সংখ্যা হচ্ছে 32। বত্রিশটি। আচ্ছা, গ্রুপ 3 এর মৌল সংখ্যা হচ্ছে 32টি। এরপরে গ্রুপ 4 থেকে গ্রুপ 12 হচ্ছে 4টি মৌল। গ্রুপ 4 থেকে তোমার হচ্ছে গ্রুপ 12, টোটাল মৌল হচ্ছে 4। মৌল হচ্ছে 4। এরপরে গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত 6টা করে মৌল। গ্রুপ 13 থেকে গ্রুপ 17 হচ্ছে টোটাল মৌল হচ্ছে 6। আচ্ছা, আর হচ্ছে গ্রুপ 18-এ মৌল হচ্ছে 7টি। এই হচ্ছে টোটাল মৌল নাম্বার। তো মৌল নাম্বার গুলো আমি একটু দাগ দিয়ে দিই।
মৌল, এটা হচ্ছে মৌল, এটা মৌল। এই হচ্ছে টোটাল হচ্ছে মৌলর সংখ্যা, যেখানে প্রত্যেকটা পিরিয়ড এবং হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে কলামে মৌলগুলা তোমার হচ্ছে অবস্থান করা হয়েছে। সো তোমার হচ্ছে এটা হচ্ছে মৌল। তো একটা হচ্ছে পর্যায়, একটা প্রাইভেটের সাথে একটু দ্রুত শেষ করে দিলে ভালো হতো। হ্যাঁ আটটা একটা প্রাইভেট আছে, ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, এটা শেষের দিকে, আর 1-2 মিনিট লাগবে। সো এখানে যেটা আছে সেটা হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটে। আমাদের ল্যান্থানাইট সিরিজ হচ্ছে তোমার মৌল নাম্বার 57 থেকে মৌল নাম্বার 71, মৌল 57 থেকে মৌল 71, মোট 15টি, মোট 15টি। আচ্ছা, আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে মৌল, এটা হচ্ছে 57 ছিল, আর এখন হচ্ছে 89 থেকে 103, মোট হচ্ছে তোমার 15টি মৌল। সো এই হচ্ছে তোমার ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের কাহিনী। আচ্ছা, আমরা কালকে দেখবো যে কেন হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিলে হচ্ছে ডান থেকে বাম পর্যন্ত বা বাম থেকে ডান পর্যন্ত হচ্ছে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তন হয়, আর কেনই বা ভৌত ও রাসায়নিক ধর্ম একই হয় একটা গ্রুপে। সো এই জিনিসগুলো আমরা কালকে বুঝবো, এবং ইলেকট্রন বিন্যাস দিয়ে এগুলো হচ্ছে অবস্থান চিহ্নিত করার চেষ্টা করব, যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে হচ্ছে মৌলগুলোকে অবস্থান শনাক্ত করা হয় পিরিয়ডিক টেবিলে, এটা হচ্ছে আমরা দেখবো, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা এবং স্কুলের জন্য। So, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।